সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজকে এই সময়ের আলোচনার বিষয়বস্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং দুই প্রার্থীর প্রচারাভিযান এবং তাদের প্রথম বিতর্ক। এই প্রথম বিতর্কটি দেখার পরে তার কোনো কি প্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো উঠে এসেছে এই নির্বাচনের, এবং বাংলাদেশের প্রেক্ষিতে এই নির্বাচনের গুরুত্ব কতখানি, বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব নিয়ে আজকে আলাপ করব। তবে শুরুতেই দুটি শোক সংবাদ। বাংলা কবিতার অনন্য স্রষ্টা, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। 50-এর দশক থেকে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলা এই কবি বিদায় নিলেন দীর্ঘ রোগভোগের পর রাজধানীর একটি হাসপাতালে। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন সৈয়দ শামসুল হক। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সে এই পুরস্কারটি পেয়েছিলেন। 1935 সালে তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। 50-এর দশকে অন্যতম প্রধান কবি এবং কথাশিল্পী সৈয়দ শামসুল হকের প্রতি জানাচ্ছি মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আরেকটি মৃত্যু সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহ ইন্তেকাল করেছেন। তিনি সিঙ্গাপুরে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন দীর্ঘ রোগ ভোগের পরে। তার স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকে আলোচনা দুই অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। শুরুতে রয়েছেন জনাব বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন, স্বাগত আপনাকে। রয়েছেন ডক্টর আসিফ নজরুল, আইন বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। আসিফ ভাই, আমাদের দুজন মৃত্যু খবরে শোক। আপনি যেটা বলেছেন সে থেকে আর কোনো কিছু অ্যাড করার নাই। আপনার বক্তব্যের সাথে আমার ধারণা, আমি মজুমদার ভাই, আমরা দুজন সম্পূর্ণ একমত। সৈয়দ শামসুল হক তো অনেকেরই প্রিয় লেখক এবং উনি বাংলা সাহিত্যে যে শক্তিশালী ধারার বহু কিছুর জনক, সেটা তো অনস্বীকার্য। এবং ওনার মৃত্যুর খবরটা আমরা যদিও জানতাম যে ওনার বেঁচে থাকার সম্ভাবনা নাই, তারপরেও খুব কষ্ট লেগেছে। ব্রিগেডিয়ার হান্নান শাহ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ওনার বিরাট অবদান রয়েছে। দুজনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সত্যি আমরা শোকাগ্রস্ত অনুভব করছি দুজনের মৃত্যুতে। আমিও ওনাদের এই দুইজন গুণী মানুষের, গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে শোকাহত এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমরা ওই যে আলোচনার বিষয়বস্তু শুরুতে বলেছি, ডক্টর আসিফ নজরুল, আপনিও নিশ্চয়ই ফলো করছেন এই নির্বাচনের আজকে প্রথম যে বিতর্কটি হিলারি এবং ট্রাম্পের মধ্যে, এটা কি দেখেছেন? দেখেছি। আমি আপনাকে বলি, আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আসলে আমাদের বা পুরা বিশ্ববাসীর এত বেশি আগ্রহ আগে ছিল না, যেটা ওবামার পর থেকে হয়েছে। যেহেতু ওবামা ব্ল্যাক আমেরিকান পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, প্রথম একজন দাঁড়াচ্ছে ব্ল্যাক, এটা সারা পৃথিবীর মানুষকে, মজুমদার ভাই আমেরিকাতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, উনি আমার থেকে আরও ভালো বলতে পারবেন, কিন্তু গ্লোবাল কমিউনিটিকে অনেক বেশি ইনভলভ করে ফেলেছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সাথে। এরপরে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে হিলারি ক্লিন্টন দাঁড়ানোর কারণে। বিকজ আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যত বড় বড় কথাই বলুক, নারীর ক্ষমতায়নের কথা, জেন্ডার ইকুয়ালিটির কথা, যত কিছুই বলুক, কিছু কিছু ক্ষেত্রে তারা বহু পিছিয়ে আছে। এমনকি আপনি জানেন অনেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যে নারীরা ভোটাধিকার পেয়েছে 60-70 বছর আগে, তার আগে তারা ভোটই দিতে পারতো না। এবং আমেরিকার মতো দেশে এই প্রথম একজন নারী প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়ালো, প্রার্থী হলো আর কি। এটা একটা বিরাট ঘটনা একটা, যে কারণে আর হিলারি ক্লিন্টনকে আমরা অনেকেই খুবই ভালো করে চিনি। বিল ক্লিন্টন আমাদের অনেকের খুবই প্রিয় প্রেসিডেন্ট ছিলেন, বিভিন্ন কারণে ওনার স্ত্রী হিসাবে চিনত। এবং তারপর আরেকটা বড় কথা, উনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন। এবং ক্লিন্টনের বই পড়লে আপনি দেখবেন হিলারির প্রতি তার যে শ্রদ্ধাবোধ এবং হিলারির প্রতি তার যে কৃতজ্ঞতা, সেটা তাকে খুব বড় মানুষ করে, অনেকের মনে বড় মানুষ হিসাবে উনি আছেন অনেক বছর ধরে। তারপর উনি প্রথম দাঁড়াচ্ছেন ইলেকশনে। এবং এই নির্বাচনের প্রতি বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ হিলারি চেষ্টা করেছিল কিন্তু নমিনেশন তো পায় নাই। হিলারি কারণে তো এই নির্বাচনের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছেই, যেহেতু উনি নারী প্রার্থী প্রথম। আমি বলছি ডোনাল্ড ট্রাম্পও এই নির্বাচনের আকর্ষণ অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন নেগেটিভ কারণে। কারণ আমেরিকার নির্বাচনে আমার জানা মতে কোনো প্রার্থী কোনোদিন এত সরাসরিভাবে একটা বিশেষ ধর্মের প্রতি, ইসলাম ধর্মের প্রতি, মুসলমানদের প্রতি যেভাবে বিদ্বেষপূর্ণ মন্তব্য করছে, এটা আনপ্রেসিডেন্টেড আমেরিকান ইলেকশনে। শুধু এটা না, ব্ল্যাক আমেরিকানদের প্রতি এবং হিসপ্যানিক আমেরিকানদের প্রতি, মানে হোয়াইট সুপ্রিমেসি, যেটা আপনার বলা হয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা সমাধিস্থ হয়ে গেছে এই ধরনের রেটোরিক, এটাকে একটু অন্য ফর্মে ডোনাল্ড ট্রাম্প আনার চেষ্টা করছে।
ইকোনমিক ক্রাইসিসের সুযোগ নিয়ে, আমেরিকার ইকোনমিক ক্রাইসিস সুযোগ নিয়ে বহির্বিশ্বে চীন এবং রাশিয়ার উত্থানের কারণে আমেরিকার যে প্রেস্টিজ কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ হয়েছে, সেসবের সুযোগ নিয়ে এই সমস্ত রেটোরিককে আপনার আমেরিকার রাজনীতিতে জনপ্রিয় করার চেষ্টা করছে। ফলে আপনি দেখবেন শুধু আমার মধ্যে না, আমি বিশ্বাস করি বহু বাংলাদেশের মানুষের মনে, কারণ আপনার যদি আত্মীয় আমেরিকায় না থাকে, আপনার বন্ধু তো আমেরিকায় থাকে, বহু পরিবার পাবেন আপনার। প্রত্যেকে আমরা চিন্তা করছি ট্রাম্প যদি ইলেক্টেড হয় তাদের কি অবস্থা হবে। আর আমরা পৃথিবীতে যদি খ্রিস্টান কমিউনিটি, হিন্দু কমিউনিটি, বুদ্ধিস্ট কমিউনিটি, তারা যদি তাদের ধর্মীয় পরিচয় নিয়ে গৌরব অনুভব করতে পারে, রাষ্ট্রীয় প্রচার যন্ত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা যদি ধর্মীয় কথা বলে টলে তাদের ভাষণ শুরু করতে পারে, আপনি উদাহরণ চাইলে হাজার হাজার দিতে পারি, এবং ধর্মের নামে যদি হাজার হাজার রাজনৈতিক দল করতে পারে, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ইউরোপে ভরা, সেখানে আমার নিজের ধর্মের যে পরিচয়, শুধুমাত্র এই পরিচয়কে টার্গেট করে যখন আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট কথা বলতে থাকবে, ডেফিনেটলি এটা আমাকে খুব বেশি ইনভলভ করে তোলে যে আসলে কি হতে যাচ্ছে। ফলে অনেক আগ্রহ নিয়ে, অনেক আপনার ইন্টারেস্ট নিয়ে এবং বেশ আয়োজন করে ইলেকশনটা দেখেছি। আমার স্ত্রী শিলা আহমেদ, সেও আপনার অফিস আজকে দেরি করে গেছে, সে নিজে আমেরিকার নাগরিক, আমেরিকাতে তার জন্ম হয়েছিল। ফলে আমরা দুজন খুব আগ্রহ নিয়ে দেখেছি এবং অনেকক্ষণ ডিসকাসও করেছি। যে আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি, কারণ এই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান এইবারকার নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এটা দেখেছে, এবং যারা সকালবেলা দেখতে পারে নাই তারা দুপুরে দেখেছে, এবং আমাকে দেখতে পারেন তারা বিকেলে দেখেছে, তো এটা বোধহয় মোস্ট ওয়াচড প্রোগ্রামের মধ্যে একটা। 10 মিলিয়ন। হ্যাঁ, এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো, একটা তো সঙ্গত কারণ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পরাশক্তি, এখনো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, অনেক দিক থেকেই তারা ওই যে 1 নম্বর। আর দ্বিতীয়ত এই নির্বাচনের সাথে, এই নির্বাচনী ফলাফলের সাথে আসিফ নজরুল যেটা বলার চেষ্টা করেছে, তার অনেকগুলো এই যে ইমপ্লিকেশনস, তার অনেকগুলো পরিণতি, শুভ পরিণতি হইতে পারে, অশুভ পরিণতি হইতে পারে, এবং যেটা নিয়ে অনেকেই শঙ্কিত। যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প, অনেকে বলে যে ডোনাল্ড ট্রাম্প ওটা হাইজ্যাক করে নিয়েছে, যে রাজনীতি করে নাই, যে একটা বড় দলকে হাইজ্যাক করে নিয়েছে। তো হাইজ্যাক নিয়ে করে নেওয়ার অসুবিধা নেই, কারণ সে একটা পদ্ধতির মাধ্যমে এসছে, কিন্তু তার যে মতামত, তার যে দৃষ্টিভঙ্গি, তার যেই সকল ওই যে অবস্থান, নীতিগত অবস্থান, এগুলো বিশ্বকে একটা, আপনারা এইসব আমাদের দেশে মানি মাসেল নিয়ে আপনারা এত কথা বলেন, তো ওখানে তো একটা মানি পাওয়ারের একটা বড় ইনফ্লুয়েন্স আছে, প্রসেসের মধ্যে দিয়ে আসছে, কিন্তু পদ্ধতির মধ্যে দিয়ে আসছে, আমাদের কোনো ডিবেট করতে হয় না, আমাদের মানুষের সমর্থন নিয়ে আসছে। এক্স্যাক্টলি, মানুষের সে ওই টাকা দিয়ে ভোট কিনে নাই, কিংবা তার ওই যে পেশি শক্তি ব্যবহার করে, কিন্তু এখনো তার নিজের আয়কর রিটার্ন দাখিল করে না। এই জন্যই তো সে দুর্বল অবস্থানে, এই জন্যই তো বলে যে আজকের সেই যেই বিতর্কে সে হেরেছে, কারণ তার অনেকগুলো বক্তব্য, সে আজকের বিতর্কে পিছিয়ে ছিল। হ্যাঁ, আজকে বিতর্কে পিছিয়ে ছিল, এবং একটা কারণ হলো সে তার যে আমেরিকাতে যতজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন অতীতে, সবাই কিন্তু তাদের আয়কর বিবরণী প্রকাশ করেছে। এই ডোনাল্ড ট্রাম্পেই একটা ওই যে ঠুনকো অজুহাতে তার কোনো, ওই যে এটা তাকে অডিট করা হচ্ছে, এর সাথে ওই যে তাদের IRS পরিষ্কারভাবে বলেছে যে এতে কোনো সমস্যা নেই তার আয়কর রিটার্ন প্রকাশ করতে, তো তার কিছু গোপন করার আছে, সেই জন্য করছে। তো এই যে, এবং তার যে অবস্থান, যে মুসলমানদের বিরুদ্ধে তার যে অবস্থান, হিস্প্যানিকদের, তার মানে ওই যে মেক্সিকো, তারপরে অন্যান্য সেই সব দেশের, সাউথ আমেরিকান দেশগুলোর তার যে অবস্থান ব্ল্যাক আমেরিকানদের বিরুদ্ধে, তো এগুলোর ওই যে পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। এবং আরো এছাড়াও অর্থনৈতিক দিক থেকেও সেই অনেকগুলো রেটরিক, অনেকগুলো স্লোগান, একটা তার তো বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে, নারীর প্রতি তার সংবেদনশীল নন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উনি ততটা স্ট্রং বক্তব্য রাখতে পারেন। আপনি যে ইস্যুটা তুলেছেন ওটা একটু আলাপ করতে চাই। আপনি যে টাকা পয়সার ব্যাপার, প্রার্থীর সততা, এগুলি নিয়ে কথা বলেছেন, তো এটা কিন্তু আমাদের দেশে পলিটিশিয়ানও মাঝে মাঝে বলার চেষ্টা করে আর কি, যে আমাদের এখানে টাকার ছড়াছড়ি হয়, আমেরিকাতে তো হয়। আমাদের কথা হচ্ছে কি, টাকার ছড়াছড়ি নিয়ে আমাদের এখানেও হয়, আমেরিকাতে হয়, পৃথিবীর বহু দেশে হয়। টাকার ছড়াছড়ি নিয়ে আমেরিকাতে প্রশ্ন তোলা যায়, আপনি আয়কর রিটার্ন দেননি কেন, এটা নিয়ে নাস্তানাবুদ করা যায়।
হিউমিলিয়েট করা যায়, একটা সাংবাদিক পর্যন্ত এই প্রশ্ন করতে পারে। আমাদের দেশে বড় বড় নেতা নেত্রীকে একজন সাংবাদিক, আপনি আয়কর রিটার্ন কি, আপনার একটা স্বচ্ছতা আছে নাকি? আমি আপনাকে ট্রাম্পের আয়কর রিটার্নের ব্যাপারটা বলি। আমি যেটুকু পড়েছি, আমি বিবিসি নিউজ পেজের খুব বড় একজন ভক্ত, এখান থেকে যেটুকু জেনেছি যে মজুমদার ভাই কারেক্টলি বলেছে যে ওদের যে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস না, IRS ইন্টারনাল রেভিনিউ সার্ভিস হচ্ছে অডিট করছে, এটা ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে, 15 বছর যাবৎ ট্রাম্প এটা বলে আসছে যে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS আমার এটা অডিট করছে, এই জন্য আমি জানাতে পারবো না। IRS ক্যাটেগরিক্যালি বলেছে IRS যদি অডিট করেও এটা রুটিন অডিট, এটার সাথে ট্যাক্স রিটার্ন জানানোর কোনো রকম সম্পর্ক নাই। এখন ওই ট্যাক্স রিটার্নে কি আজকে আছে? আসলে এটা বলেছেন যে ওনার প্রেসিডেন্সি ওই- নমিনেশনের সময় ওনার ওয়েলথ স্টেটমেন্ট দেওয়া আছে প্রায় 100 না, পাতার উপরে এখন বেশি। ওয়েলথ স্টেটমেন্ট আর ওটা এক না। এখন ওখানে জিজ্ঞেস করা হচ্ছে ওখানে কি আছে যেটা ট্রাম্প লুকাতে চায়। হিলারি বলেছে যে এখানে অনেক হাইড করতে, হাইড শব্দটা ইউজ করেছে, এবং এটা বলেছে হয়তো ওখানে টেরিবল কোনো কিছু আছে, মারাত্মক। টেরিবল কি থাকতে পারে? দেখেন, ডোনাল্ড ট্রাম্পের 3টা জিনিস টেরিবল থাকতে পারে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যত বড় লোক নিজেকে মনে দেখায়, তত বড় সে যত ধনী। সে যত সফল বিজনেসম্যান নিজেকে দেখায়, এটা ততটা হিলারির আসলে যুক্তি। সে না। একটা সেকেন্ড স্পেকুলেশন হচ্ছে সে যে ট্যাক্স দেওয়ার কতটুকু কথা সেটা সে দেয় না, অর্থাৎ তার আর্থিক দুর্নীতি, আর্থিক একটা অসঙ্গতি আছে। ট্যাক্স যতটুকু তার দেওয়া উচিত ততটুকু সে দেয় না। এবং চ্যারিটেবলের নামে যা করে সেটা ততটা করে কিনা। থার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তুমি এত টাকা অ্যাকুমুলেট করলা, তুমি চ্যারিটিতে কত টাকা ব্যয় করেছো, বিকজ হিলারিটা তো চ্যারিটিতে ব্যয় করে। এই 3টা ইস্যু সে গোপন করতে চায়। এই 3টা ইস্যু যদি সে গোপন করতে চায়, এটা শুধু হিলারির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটা না। এরপর আপনি দেখবেন CNN এ যত আলোচনা হয়েছে, বিবিসিতে যত আলোচনা হয়েছে, আল জাজিরাতে যত আলোচনা হয়েছে, এই যে আমি 3টা জিনিস কোত্থেকে জানলাম। এখন এই 3টা জিনিস তাহলে আমরা কি বাংলাদেশের কোনো নেতা নেত্রী সম্পর্কে বলতে পারবো ওনারা আসলে এই 3টা জিনিস লুকাতে চাচ্ছে? আমরা কি টেলিভিশনে ডিটেইল কোনো ডিবেটের পরে আলোচনা করতে পারবো? আমি বলতে চাচ্ছি শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক অনুন্নত গণতান্ত্রিক দেশে এই স্বচ্ছতাটা নাই। সেকেন্ড যে প্রশ্নটা আপনি তুলেছেন যে ট্রাম্প কিভাবে নমিনেটেড হলো, টাকা পয়সা দিয়ে নাকি? ট্রাম্প কি শুধু টাকা পয়সা দিয়ে নমিনেটেড হয়েছে? তাহলে তো আমেরিকার সবচেয়ে বড় লোকটা নমিনেটেড হতো। আমেরিকার যে ইলেকশন প্রসেস এটা খুবই রিগোরাস, তাকে অনেক ডিবেটের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাকে হাজার হাজার সাংবাদিককে ফেস করতে হয়েছে, অনেক ডিবেটের মধ্যে যেতে হয়েছে, এবং রিপাবলিকান প্রার্থীর ক্যান্ডিডেটের সাথে অনেক ডিবেটে যেতে হয়েছে, ভোটাভুটি হয়েছে। ভোটাভুটি হয়েছে। এখন Primary তে। আমাদের এখানে যারা নমিনেশন পায়, আমরা শুনি বড় বড় বিজনেসম্যান কোনো একটা বড় নেতা নেত্রীকে টাকা দিয়ে নমিনেশন পেয়ে গেল, ওনারা কি এই প্রসেসের মধ্যে দিয়ে আসেন? ওনারা কি তৃণমূলের ভোটের মধ্যে দিয়ে আসেন? ওনারা কি উন্মুক্ত ডিবেট করেন? ওনারা কি টেলিভিশনের সামনে ডিবেট করেন? আমরা কি ওটাকে এক্সপোজ করতে পারি? সো এইটা আর ওটা আলাদা। এখানেও টাকা হয়, ওখানে টাকা হয়, ওখানে টাকা স্বচ্ছতার ভিত্তিতে একটা সুনির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে জনগণকে মন জয় করে। টাকা দিয়ে হলেও তো জনগণের মন জয় করতে হবে। টাকা একটা ফ্যাক্টর, কিন্তু তার বুদ্ধিমত্তা, তার যুক্তি, তার জ্ঞান, তার পরিসংখ্যান, কিন্তু সেগুলো ফ্যাক্টর। এবং তারপরেও আরেকটা- বলতে ভাই এবং আরেকটা যে টাকার ব্যাপারে, এই টাকাগুলো কিন্তু ওই যে ব্যবসায়ীদের থেকে আসতে পারে, ধনী লোকদের কাছে আসতে পারে, কিন্তু তার মধ্যে সে ব্যাপারে নিয়ন্ত্রণ আছে কত একজন দিতে পারে। কিন্তু এই টাকাগুলো হিসাব আসে আছে। লক্ষ লক্ষ ওই যে ভোটারদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে। অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এটার হ্যাঁ, হিসাব এবং আছে। এটার পাই পাই হিসাব দিতে হয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যে নিজের টাকা ব্যয় করে একজন এই যে প্রেসিডেন্ট হতে পারবে না। সে হ্যাঁ অনেক টাকা ব্যয় করতে পারবে, কিন্তু মানুষের টাকা, মানুষ তাকে জয়ী করার লক্ষ্যে তারা $10, $20, $50, এই ওবামা তাই বক্তৃতা করেছে। শোনার জন্য দেয়, ডিনার পার্টিতে দেয়। ওবামা তাই করেছে, যে কোটি কোটি ডলার সে সংগ্রহ করেছে, করে এগুলো ব্যয় এই করেছে। দুইজনের চাঁদা কালেকশনের ক্ষেত্রে মনে হয় হিলারি এগিয়ে আছে। হিলারি অনেকে এগিয়ে আছে, কারণ অনেক ব্যবসায়ী অনেকেই বলছে যে ট্রাম্প ফোনি, মানে সে ওই যে Substance নাই কোনো। ওই যে তার মধ্যে কোনো সারবার্তা নাই, এবং সে একটা ওই যে স্লোগান সর্বস্ব ব্যক্তি, এবং স্লোগান করে মানুষের কি সস্তা বিষয় আবেগকে, ইকোনমিক মানে কি বলে যে রিভ্যাম্পিং এর ক্ষেত্রে, সে- তার সে ন্যাশনাল বলার সিকিউরিটি চেষ্টা- ক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনার কাছে মনে হয়েছে যে না তার অন্তঃসার শূন্যতা? ওই যে অর্থনীতির সবকিছুতেই ক্ষেত্রটা বলেন, মজুমদার ভাই তো নিজে অর্থনীতিবিদ, আরো ভালো বলতে ওকে, পারবেন। সবকিছুতেই সে মানে বলছে, ট্রেড পলিসির ক্ষেত্রে কিংবা সে বলছে- জব ক্রিয়েশনের ক্ষেত্রে উনি খুব স্ট্রং বক্তব্য না, রেখেছেন সে আজকে বলছে ট্রাম্প। যে তার সবচেয়ে যেটা আকর্ষণীয় স্লোগান, উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, Great again. এন্ড আই এম দি অনলি ওয়ান হু ক্যান ডু ইট। এবং ইট কট দি ইমাজিনেশন অফ দি পিপল, এটা মানুষের মধ্যে একটা সাড়া জেগেছে। কিন্তু সে কিভাবে করবে? সে যেমন যে ট্যাক্স কাট করবে, সে ধনীদের ধনীদের কোম্পানির, 35 থেকে হ্যাঁ, 15% করে। হ্যাঁ, ট্যাক্স কমাবে, এবং এর ফলে যেটা সে মনে করে যে ধনীদের যদি ট্যাক্স কমানো হয়, তারা বিনিয়োগ করবে, বিনিয়োগ করলে আমেরিকা Job উৎপাদন create হবে, উৎপাদন হলে ওখানে ওই যে মানুষের চাকরির সংস্থান হবে।
কিন্তু এটা অত সহজ নয়। বরং যেটা যেটা হিলারি বলেছে যে যে মুডিজ যারা ওই যে মুডিজ অ্যানালিটিক্স যারা ওই যে ক্রেডিট রেটিং করে, দেশের ক্রেডিট রেটিং, এ রেটিং, বি রেটিং, সি রেটিং, বিভিন্ন কোম্পানির ক্রেডিট রেটিং করে, তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের যেই প্রস্তাব, এতে বরং চাকরি হারাবে মানুষ এবং তারা ওই যে দায় বেড়ে যাবে আমেরিকা হলো সবচেয়ে বেশি দায়গ্রস্ত দেশ, আরো দায় বেড়ে যাবে, ঋণ বেড়ে যাবে আরো। পক্ষান্তরে হিলারির যে প্রস্তাব, সেই প্রস্তাবে যে কর্মসংস্থান হবে এবং একই সাথে এর মাধ্যমে দায় বাড়বে না, ঋণ বাড়বে না আমেরিকার। তো এটা একটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা যে জিনিস যেটা হলো ওই যে আপনি সিকিউরিটির কথা বলছেন, জি, ওই ট্রেড এবং ইকোনমির কথা বলা হচ্ছে। আমি যেটুকু বুঝি, আমি খুব অল্প বুঝি ইকোনমিক সম্পর্কে, বাট উনার মজুমদার ভাই যেটা বলেছে এটা তো কারেক্ট। আপনি যখন বড় বড় কর্পোরেশন, আপনি খেয়াল করেন ট্রাম্প কিন্তু নিজে একটা অত্যন্ত বিত্তশালী মানুষ এবং তার বাবাও খুব বিত্তশালী মানুষ ছিল, যেটা হিলারি বারবার পয়েন্ট আউট করেছে। সে পুরা চিন্তাটা করেছে অত্যন্ত বিত্তশালী একটা বিজনেসম্যানের মতো করে। সে চিন্তা করেছে বড় বড় কর্পোরেশন বা কোম্পানির ট্যাক্স জন কমিয়ে দিবে, শুধু এটা কমালেই সমস্ত কর্পোরেশন সে অস্ট্রেলিয়াতে, চায়নাতে বা মেক্সিকোতে বিনিয়োগ না করে সমস্ত বিনিয়োগ আমেরিকা করবে। এখন আমরা তো লেমেন, আমরা একটা জিনিস বুঝি, শুধু ট্যাক্স কমালেই একটা কর্পোরেশন বা কোম্পানি আপনার এখানে ইনভেস্ট করা শুরু করবে। অন্য অনেক ফ্যাক্টর আছে না, শ্রমিকের মূল্য কত সেটা আছে না, বাইরের দেশের সাথে কম্পারেটিভ ইনভেস্টমেন্ট কস্ট কতটুকু আছে সেটা দেখবে না, আরো বহু কিছু দেখবে। সেকেন্ড যে জিনিসটা এটা বলেছে থামেনি, সে বলেছে যে অন্য দেশ থেকে যখন প্রোডাক্ট আসবে, সস্তা প্রোডাক্ট, তখন সে তার উপর ট্যাক্স বাড়িয়ে দিবে। এখন তার উপর যদি আপনি ট্যাক্স বাড়িয়ে দেন, তো অন্য দেশ যারা আছে তারা আপনার উপর ট্যাক্স বাড়াবে না আপনার পণ্য যখন বাইরে বিক্রি করবেন? কারণ পৃথিবীতে তখন ট্রেড নির্ভর, এটা শুধু প্রোডাকশন নির্ভর না। থার্ড আরেকটা কথা যেটা আমার কাছে খুব ডেঞ্জারাস মনে হয়, যে ট্রাম্পের যে কোনো কথা শুনলে, আপনার মনে আছে যে ব্ল্যাকদের বিরুদ্ধে যখন বলে উনি শুটিংয়ের শিকার হওয়ার সময়, বা আপনার আমেরিকান যে সোলজার মারা গিয়েছিল, মুসলমান সোলজার, তাদের ক্ষেত্রে যে তার মাকে নিয়ে ব্যঙ্গ করলো, সমস্ত ক্ষেত্রে আমার মনে হচ্ছে তার অডিয়েন্স হচ্ছে হোয়াইট আমেরিকান। তো সে জব ক্রিয়েশনও যখন করবে, হিলারি কিন্তু একটা অভিযোগ তুলেছেন যে 73-তে একটা জাস্টিস ডিপার্টমেন্ট একটা মামলা করেছিল তার বিরুদ্ধে, এবং সে বলছে যে হিলারি এটা সেটেল করেছে, ট্রাম্প এটা সেটেল করেছে, এবং ওইখানে দুইটা জিনিস বলেছে। একটা হচ্ছে সে কালোদের কাছে বাড়ি ভাড়া দিবে না, কালোদের বাড়ি ভাড়া দিবে না, নারীদেরকে সে কম মজুরি দেয়, নারীদেরকে সে মানে বাজে কমেন্ট করেছে অনেক কিছু। তো তার যে হিডেন, সে যদি জব ক্রিয়েট করেও, ওই জব ক্রিয়েট হবে একজন কর্পোরেট ওয়ার্ল্ডের একজন একচোখা লোকের দৃষ্টিভঙ্গিতে, হয়তো সাদাদের জন্য কিছু জব ক্রিয়েটেড হবে, কিন্তু ওভারঅল যে জব ক্রিয়েশন সেটা মানে ওই মজুমদার ভাই যেটা বললো, প্রথম বলা হয়েছিল 3.5 মিলিয়ন জব, আরও উল্টা কমে যাবে ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় এবং তার যদি এই কার্যক্রম সে বাস্তবায়িত করে। এখন সবচেয়ে রক্ষণশীল হিসাবে ওই মুডি অ্যানালাইটিক্স সবচেয়ে রক্ষণশীল হিসাবে বলেছে অন্তত 4 লক্ষ জব কমে যাবে। এবং হিলারির ক্ষেত্রে বলেছে হিলারির যে এক্সিস্টিং যে ইকোনমিক পলিসি আছে সেটা মানে যেটা ওবামা থেকে নিয়ে ফলো করে তারা আগাচ্ছে, এবং আমেরিকাতে আপনি এখন নিশ্চয়ই জানেন গত 2-1 বছরের মধ্যে কিন্তু কর্মসংস্থান বেড়েছে তুলনামূলকভাবে। এটা নিয়ে আগালে প্রথম হিলারি যেটা দাবি করেছে ডিবেটের মধ্যে যে 10 মিলিয়ন কর্মসংস্থান হবে নতুন, ওইটা আবার খুব অ্যানালাইসিস করে দেখিয়েছে যে 10 মিলিয়ন কথাটা কারেক্ট পার্শিয়ালি। 10 মিলিয়নের মধ্যে 3.2 মিলিয়ন হবে হিলারির নতুন কর্মসূচিগুলো বাস্তবায়িত করলে, আর বাকিটা এই নর্মাল প্রসেসেই হওয়ার কথা। যে এক্সপ্যান্ডিং ইকোনমিটা, আমেরিকান ইকোনমি যেভাবে এক্সপ্যান্ড করছে ওবামাদের পলিসির কারণে, ওইটার কারণেই হবে। সো 3.2 মিলিয়ন তো একটা বিগ নাম্বার। তো অর্থনীতির ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের জন্য কেন রেলেভেন্ট, আমাদের কাছে মনে হচ্ছে যে যখন আমেরিকা সত্যি এই ট্রেডের ক্ষেত্রে প্রবলেমে পড়বে, এটার ব্যাকলেস তো বাংলাদেশের মতো দেশেও আসবে। আমাদের দেশের পণ্যের ক্ষেত্রে বলবো যে ট্যাক্স বাড়াই দিব, আমাদের দেশের লোকের চাকরি চলে যাবে। এক্স্যাক্টলি। কিন্তু আমরা তো ট্রাম্পের মানে কি বলে যে দোষ নিয়ে আলাপ করছি, কিন্তু হিলারির কি এমন গুণ আছে? হিলারি কিন্তু অতটা ওই নট দ্যাট এক্সটেন্ট জনপ্রিয় এখন, তার কিন্তু রেটিং কিন্তু অনেকটা কমে গেছে, এবং দুইজনের সর্বসাম্প্রতি যে জরিপ সেখানে কিন্তু দুজনই খুব কাছাকাছি, এবং অজনপ্রিয় প্রার্থী হিসেবে একজন 56, একজন প্রায় 60 এরকম আর কি। তো সুতরাং হিলারিকে আপনি এগিয়ে রাখবেন কেন? আচ্ছা, হিলারির কথার আগে আমি আর একটু যুক্ত করতে চাই অর্থনৈতিক, ওই যে তার যে অর্থনৈতিক প্রস্তাব, যে এটা অত্যন্ত ভয়ানক এই অর্থে যে আপনি যদি ওই যে করেন, আপনি যদি ইম্পোর্টের উপর যদি আপনি ট্যাক্স আরোপ করেন, তাহলে কি হবে? এটা এই যে প্রোটেকশনিজম, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তবতা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে যে মানুষের যে জীবনযাত্রার মান বেড়েছে, তার একটা বড় উৎস হলো যে আন্তর্জাতিক বাণিজ্য।
যে ইন্টারন্যাশনাল ট্রেড, তো ইন্টারন্যাশনাল ট্রেড এবং এটাকে বলে ট্রাম্প এটাকে বলছে যে এই প্রোটেকশনিজম। ট্রেড ডিলগুলো আমেরিকার স্বার্থে করা হয়নি এবং 30 বছর ধরে ওই হিলারির যে- মতো যারা ক্ষমতায় ওটাই ছিলেন tit for- তারা আমেরিকার না, স্বার্থ ওটা রক্ষা tit করতে for পারে। tat। ওই যে এটা হলো এটা দুটো দিক আছে। একটা হলো যে আপনি যদি আমেরিকান ওই যে আমেরিকাতে যেসব পণ্য আমদানি করা হবে তার উপর যদি ট্যাক্স, অন্যেরও ওটা আপনার পণ্যের উপরও ট্যাক্স আরোপ করতে অন্যরা পারে। আর আরোপ করবে। সবচেয়ে বড় কথা কি, যে আমেরিকা একটা ওই যে একটা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে। আমেরিকা হলো রিজার্ভ কারেন্সি, আমেরিকান ডলার যে কোনো দেশ গ্রহণ করে, তাই আমেরিকান ডলার দিয়ে যে কোনো দেশ থেকে তারা যে কোনো জিনিস আমদানি করতে পারে। তো তার মানে তার বিপরীতে কোনো পণ্য পাঠাইতে হয় না। তো এই আমেরিকান তার মানে কাগজ পাঠিয়ে, ওই যে তাদের ডলার কাগজ পাঠিয়ে তারা অন্য দেশের অন্য দেশ থেকে আমদানি করা পণ্য ওই যে তারা আমদানি করতে পারে, যার ফলে তাদের যে দেশি উৎপাদন তার থেকে অনেক বেশি তারা ভোগ করতে পারে। তাই এটা মার্কিনদের যে জীবনযাত্রা প্রণালী বাড়ানোর ব্যাপারে, পৃথিবীতে সবচেয়ে বেশি জীবনযাত্রা প্রণালীর একটা দেশ, সেটা করার ব্যাপারে সহায়তা করেছে। তো এখানে যদি ট্যাক্স আরোপ করা হয় সেটাতে ওটা তো ফল করবে। হিলারির ব্যাপারে আচ্ছা, হিলারির কি ব্যাপারে অ্যাডভান্টেজ? আপনাকে কয়েকটা কথা বলি। নাম্বার 1 হচ্ছে কারণ ওনার সম্পর্কে সমালোচনা আছে, ওনার ঠিক আছে, ইমেল ঠিক স্ক্যান্ডাল আছে, আছে, হ্যাঁ, আমি বলছি ধরে। ওনার হিলারির ক্ষেত্রে প্রথমেই আপনাকে এটা মাথায় ক্লিনটন রাখতে হবে, ফাউন্ডেশন নিয়ে স্ক্যান্ডাল আছে। এক্স্যাক্টলি, হিলারির ক্ষেত্রে প্রথমেই আপনার মাথায় রাখতে হবে হিলারি একটা অ্যান্টি এনকামবেন্সি নিয়ে শুরু করেছে। 8 বছর যাবৎ ডেমোক্রেটরা ক্ষমতায় আছে। আমেরিকার নির্বাচনের ইতিহাস যদি আপনি দেখেন 100-150 বছরে পরপর 2 টার্মে একটা দল ইলেক্টেড হয়েছে, তারপরের টার্মেও ইলেক্টেড হয়েছে, এরকম ঘটনা খুব কম, বোধহয় 3 কি 4 বার ঘটেছে। সো হিলারিও তো একটা অ্যান্টি এনকামবেন্সি নিয়ে শুরু করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হিলারির এজ ফ্যাক্টর আছে একটা। হিলারির আগের যেটা ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করে, যেটা হিলারি রিফিউট করার চেষ্টা করে, বাট আমরা যখন ডিবেট দেখলাম, ডিবেটে কিন্তু হিলারিকে আমরা পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বা ওবামার সাথে ডিবেট করা অবস্থায় যেরকম দেখেছি সেরকম লাগে নাই। এজ তো ফ্যাক্টর, শি 69। আচ্ছা, থার্ড একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে হিলারিকে কিন্তু অনেক একটা টাফ টাইমে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে হচ্ছে, যেটার পিছনে আমেরিকার ডোমেস্টিক পলিসির তেমন কোনো রোল নাই। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আপনার চায়নার যে উত্থান, চায়নার উত্থান কি আমেরিকার কোনো প্রেসিডেন্টের ব্যর্থতার কারণে হয়েছে? চায়নার উত্থান হচ্ছে বহু বছরের ইকোনমিক কন্ট্রোল এবং খুব সুচিন্তিত ইকোনমিক পলিসির কারণে। সেকেন্ড হচ্ছে পুটিনের যে উত্থান, পুটিনের মতো একটা নেতা যে রাশিয়াতে দাঁড়িয়ে যাবে, যে ইউক্রেনে অ্যাটাক করে ফেলবে, সিরিয়াতে অ্যাটাক করে ফেলবে, টার্কিতে বোমা ফেলে ফেলবে, এটা তো কনসিভ করা যায় না আগের থেকে। ফলে ইন্টারন্যাশনালি আমেরিকার যেই একটা বিরাট একটা কারিশম্যাটিক একটা নাম ছিল না, আমেরিকার প্রভাব, ওইটা তো বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে। এমনকি বাংলাদেশের মতো দেশে মাঝে মাঝে দেখবেন সুযোগ পেলে কেউ বলে বসছে আমেরিকা করেছে, তো কী হয়েছে? এই সময়টা তো এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে চায়না এবং রাশিয়ার উত্থানের কারণে, এবং আরও অনেক কারণ আছে, আরও অনেক গ্লোবাল অনেক কারণ থাকতে পারে। তো এই সমস্ত এরকম একটা প্রতিকূল পরিবেশে তাকে ইলেকশনটা করতে হচ্ছে। সেখানে দ্বারা আপনি যদি বলেন হিলারির সবচেয়ে বড় যোগ্যতা কি, আমি বলবো হিলারির সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার বিপক্ষে যে দাঁড়িয়েছে সে খুব অযোগ্য। বুঝছেন, সে এতই অযোগ্য, আমার কাছে আমি বিশ্বাস করি ট্রাম্প ছাড়া যদি অন্য কোনো ভালো প্রার্থী দাঁড়াতো হিলারির জন্য এবার খুবই টাফ হতো আর কি। এত অযোগ্য প্রার্থী তো সমানে সমান যাচ্ছে। সমানে সমান কেন যাচ্ছে? ওই যে অ্যান্টি ইনকামবেন্সির কারণে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমেরিকা ইন্টারন্যাশনাল অনেক চ্যালেঞ্জ হচ্ছে। 3 নাম্বার হচ্ছে আমেরিকাতে সত্যি কর্মসংস্থান হোয়াইটদের কমে যাচ্ছে। আমি কিছুদিন আগে যখন কোরিয়া যাচ্ছিলাম, আমি পত্রিকাতে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনে একটা বড় আর্টিকেল পড়লাম, একটা শহরের বর্ণনা, যে হোয়াইটদের চাকরি হিসপ্যানিকরা নিয়ে নিচ্ছে। এগুলো তো রিয়ালিটি, এগুলো তো হচ্ছে। আরেকটা বাস্তবতা হলো যে হিলারি ক্লিন্টন একজন নারী, এবং নারীর প্রতি বৈষম্য সব দেশেই আছে, সব দেশে, এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক বিশেষত হোয়াইট আনএডুকেটেড, যারা কলেজ এডুকেটেড না, যারা ওই যে গ্রামে গঞ্জে বসবাস করে, তাদের মধ্যে নারী বিদ্বেষ এখনো ব্যাপকভাবে বিরাজমান। যারা ওই যে লেখাপড়া করা, নারীদের মধ্যেও একটা জরিপে বলা হয়েছে যে 40 ঊর্ধ্ব নারীরা একটা গুরুত্বপূর্ণ অংশ হিলারিকে ফেভার করলেও 40-এর নিচে যারা আছে তারা মনে করে না শুধুমাত্র জেন্ডারের উপরে ভিত্তি করে হিলারিকে তাদের পছন্দ করতে হবে। এই যে পেট্রিয়ার্কি শুধু পুরুষের ব্যাপার নয়, এটা পুরুষ শ্রেষ্ঠ এর নারীদেরও একটা অংশ মনে করে, বাংলাদেশেও মনে করে, এবং ওই দেশে কম। কিন্তু এটা ওই যে ইনকামবেন্সি অ্যান্টি ইনকামবেন্সি একটা তার বিপক্ষে আছে, আবার এটা পক্ষেও আছে। কারণ এই বারাক ওবামা কিন্তু সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট, হ্যাঁ, এবং এই যে প্রেসিডেন্টদের মধ্যে, বিদায়ী প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট। এবং আজকেই নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে দারিদ্র্য কমে গিয়েছে।
তো তাদের অনেকগুলো ইতিবাচক দিকও আছে, হ্যাঁ, অনেকগুলো কর্মসংস্থানও বেড়েছে, হ্যাঁ, social এই যে security ওহাইওর কথা বলা হয়েছে। হচ্ছে, এখানে তো এখন ন্যাশনাল লেভেলে আছে কর্মসংস্থান। হ্যাঁ, ওই যে তাই তার সবচেয়ে বড় কথা। আর আপনি যখন অনেক কিছু করেন, অনেক কিছুর সাথে জড়িত হন, আপনার অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হয়, আপনার অনেক যোগ্যতা বাড়ে, একই সাথে আপনি ভুলভ্রান্তি হয়, এবং এগুলো তার বিরুদ্ধে এই যে যেমন ইমেইল স্ক্যান্ডাল, পার্সোনাল ইমেইল স্ক্যান্ডাল, তারপরে ব্লিনকিনটনের কিছু বাড়াবাড়ি, এইসব অনেক কিছু আছে যেগুলো আপনি, শি ওয়াজ এ পাবলিক ফিগার হিসাবে অনেক কাজকর্মের সাথে জড়িত, তো ভুলভ্রান্তি আছে, তার সফলতা আছে। ইনফ্যাক্ট সে যেটা বলতে পারতো হিলারি ক্লিন্টন, যে ঠিক আছে সে যদি বলে আমি সব দায়ী সব খারাপ কিছুর জন্য, তাহলে আমি সব ভালো কিছুর জন্য দায়ী, আমেরিকার থেকে ভালো কিছু হয় নাই, অ্যান্ড শি কুড টেক দ্যাট ক্রেডিট, এবং মেবি শি উইল। না, একটা জিনিস বিউটিটা কি দেখেন, আমেরিকার একজন প্রেসিডেন্ট, পটেনশিয়াল প্রেসিডেন্ট, যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন, ফার্স্ট লেডি ছিলেন, উনি উনার অফিস থেকে একটা পার্সোনাল ইমেইল সার্ভার ব্যবহার করেছেন। এটার জন্য তাকে এত কোয়েশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে। আর আমাদের মতো অনুন্নত গণতান্ত্রিক বিশ্বে যারা নেতা আছেন, ওনারা কি করে আর কি না করে, মানে কোনো কিছু নিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি পাবলিকলি ভাবে। এটা হচ্ছে বিউটিটা। হিলারিকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে, এবং আজকে দেখলাম ডিবেটের মধ্যে সে বলেছে যে সরি, মিস্টেক হয়েছে, আই লার্ন ফ্রম দিস, আই টেক রেসপন্সিবিলিটি, আই লার্ন ফ্রম দ্যাট। এবং এটার জন্য কিছু না কিছু ভোটার তো এফেক্টেড হবেই। আমার কিন্তু এটার সঙ্গে যে শর্তযুক্ত করলো, এটা কি কার্যকর হবে? কোনটা? যে তুমি যদি তোমার এই ইমেইল ফাঁস করো, তাহলে আমি আমার ট্রাম্প রেটরিক করেছে ওইটা না, আর ওইসব ইমেল তো একটা বিরাট অংশ তো মুছে ফেলা হয়েছে, ডিলিটেড হয়ে গেছে, তো ওই ইমেল পাওয়া যাবে না। এটা তো কথার কথা, এটা একটা অযৌক্তিক যুক্তি, অযৌক্তিক শর্ত। তো যেটা হিলারি ক্লিন্টনের সিকিউরিটির ব্যাপারটা Security আলোচনা হয়েছে, খুব important। নিউক্লিয়ার আর্সেনালের কমান্ডার ইন চিফ হিসাবে হিলারি তার সমালোচনা করেছে যে এই লোক যখন ইরানি একজন সেইলার আমেরিকানদের দেখে যখন টর্ন করে, তখন বলে যে এদিকে ব্লো করে উড়াই দাও। হ্যাঁ, এই ধরনের জাস্ট টেম্পারামেন্ট। উনি অবশ্য দাবি করেছেন যে ওনার খুব স্ট্রং টেম্পারামেন্ট, হিলারির স্ট্যামিনা অনেক কম। ওনার যে টেম্পারামেন্টের কি অবস্থা, এটা আজকে একটা পরিসংখ্যানে বোঝা গেছে। আমেরিকাতে কিন্তু এগুলি খুব স্ট্রংলি দেখা হয়, খুব স্ক্রুটিনি করে দেখে। হিলারি ট্রাম্প কথা বলার সময় 17 বার কোনো না কোনো সাউন্ড করেছে, মানে থামিয়ে নাই, কোনো না কোনো ইন্টারাপশন করেছে, স্লাইটেস্ট লেভেল হলেও। আর ট্রাম্প 51 বার হিলারিকে থামিয়েছে, 51 বার, এবং 4 বার তার কথার মাঝখানে কথা বলা শুরু করেছে। একবার সে হোস্টের সাথে খারাপ ব্যবহার করেছে, খেয়াল করেছেন, ইভেন হ্যান্ডশেক করার সময় টাইম নিয়েছে। তো টেম্পারামেন্ট কার কি, এটা যদি আমেরিকান লোকজন না বুঝে, বিশেষ করে ওই যে মুসলমান যে সোলজারটা মারা গেল আপনার ইরাক যুদ্ধে, তার মার সাথে যে ব্যবহারটা করলো, এটা তো আমেরিকানরা বুঝবে টেম্পারামেন্ট ওয়াইজ কিরকম আছে। তবে একটা ব্যাপার কি, আমেরিকার যে প্রেসিডেন্ট হয়, এটা তো আর নর্থ কোরিয়া না যে আমেরিকার প্রেসিডেন্ট খুব টেম্পারামেন্টাল, সে বললো ইরানে উড়াই দাও, সাথে সাথে আমেরিকা উড়াই দেবে, এত সহজ না তো। উনি তো একটা স্ট্রং একটা ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম আছে। সো প্রেসিডেন্ট এরকম হলেই এটা হবে এরকম না। তবে কিছুটা ইফেক্ট তো পড়ে, কিছুটা ইম্প্যাক্ট তো পড়ে। কেন আপনার বুশের সময় আমেরিকার ফরেন পলিসি যেটা ছিল বোমা মারার ক্ষেত্রে বা অন্য দেশে যুদ্ধ লাগানোর ক্ষেত্রে, ওবামার সময় সেটা ছিল না, তো অবশ্যই ভিন্নতা হয়। আমরা এত চিন্তিত কেন, মানে আমাদের সঙ্গে এটা রেলেভেন্সটা আপনি মনে হয় যে গ্লোবালি এটা বহুত আলোচিত। আমাদের সাথে শুধু আমাদের জন্য নয়, আমেরিকানদের জন্য। আমাদের তো বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তো তাদের অনেকে বলে ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয়, তারা অনেকে আমেরিকা ছেড়ে চলে যাবে। মানে এইরকম চলে যাবে না, ছেড়ে চলে আসতে হবে, ওই রকম কাউকে যারা ইলিগেল তাদের কাছে ছেড়ে চলে আসতে হবে হয়তো। কিন্তু তারা মানে এত অসন্তুষ্ট, এত ওয়ারিড, এত অসন্তুষ্ট, এত ওই যে ভীতিকর অবস্থাতে আছে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে সে কি করতে পারে। যেটা ভয়ানক হলো যে যেমন মুসলমানদের বিরুদ্ধে সে কোনো মুসলমানদেরকে আমেরিকা থেকে বের করে দেবে, হিস্প্যানিকদেরকে বের করে দেবে, তারপরে প্রোফাইলিং করবে, এবং সে এই যে আইএস এর উপর এবং মুসলমানদের উপর দেওয়াল নির্মাণ করবে। হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে সে কঠোর ব্যবস্থা নেবে। এবং এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু আইএস এর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ, গড সেন্ট আছে, এটাই হিলারি বলেছে। এবং এই যত কঠোর অবস্থান নেবে, দেখেন যেসব হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে পশ্চিমা দেশে, যারা প্রজ্ঞাবান, এই ওবামা থেকে আরম্ভ করে তারা কিন্তু মুসলমানদের ঢালাভাবে দোষারোপ করে নাই। হ্যাঁ, ব্যক্তির দোষ, ওই যে এইরকম দোষারোপ করেছে, কিন্তু ঢালাভাবে দোষারোপ করে নাই। এবং মুসলমানদেরকে
ইস্যু করা, মুসলমানদেরকে দোষারোপ করা, মানে এই মুসলমানরা আবারও ওই যে একদল তরুণদের মধ্যে এই রকম অনুভূতি সৃষ্টি হয় যে মুসলমানরা সারা পৃথিবীতে নিগৃহীত হচ্ছে। এবং সো এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আইএসের সবচেয়ে বড় রিক্রুটার। আমি এটা একটু বলতে চাই, সবচেয়ে বড় রিক্রুটার। জি প্লিজ। যে মজুমদার ভাই যেটা বললো এটা কিন্তু হিলারি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করে বলেছিল। লাস্ট যে শুট আউটটা হলো আপনার নিউ জার্সিতে, এরপর আমি হিলারির ক্যান্ডিড ইন্টারভিউটা দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল তার রিজনিংটা, এত চমৎকার একটা আর্গুমেন্ট দিয়েছে। দেখেন, আমেরিকাতে অনেক সন্ত্রাসী ঘটনা ঘটে, তার আমরা জানি কি না জানি না, তার 1/5 মুসলমানরা ঘটায়। 1/5 যত সন্ত্রাসী ঘটনা ঘটে। এই যে আপনার স্কুলে ম্যাস শুটিংয়ের ঘটনা দেখেন, কত ঘটনা ঘটে, একটা মার্কেট প্লেসে ম্যাস শুটিংয়ের ঘটনা দেখেন। যখন অন্য যে কোনো ঘটনার ক্ষেত্রে বলা হয় যে একজন হোয়াইট এক্সট্রিমিস্ট করেছে, কখনো বলা হয় না একজন ক্রিশ্চিয়ান হোয়াইট করেছে। যখনই মুসলমান করে তখন মুসলমান পরিচয়টা আনা হয়, আর অন্য কোনো ক্ষেত্রে কোনো ধর্মীয় পরিচয় আনা হয় না। জু করলে জুয়ের পরিচয় বলা হয় না, খ্রিস্টান করলে খ্রিস্টান এক্সট্রিমিস্ট বলা হয় না, মুসলমান করলে মুসলমান এক্সট্রিমিস্ট বলা হয়। এটা হচ্ছে একটা ডাইমেনশন। এই যে কোনো সন্ত্রাসী আর উগ্রবাদী বা আইএস এটার সাথে যে মুসলমানকে সমর্থক করে ফেলা, হিলারি এটাই বলেছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আইএস এর সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় রিক্রুটার। ডোনাল্ড ট্রাম্প আইএস এর বিরুদ্ধে বলতে গিয়ে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে বলে, ফলে আইএস এর পক্ষে সমস্ত মুসলমানকে দেখাতে সুবিধা হয় যে দেখো আমেরিকানরা মুসলমানদের বিরুদ্ধে, এটা বলে রিক্রুট করার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। সোজা কথা হচ্ছে মুসলমান যে জনগোষ্ঠী আমেরিকাতে আছে বা ওয়েস্টে আছে, ইয়াং যারা, তাদের মগজ ধোলাইয়ের জন্য আইএস এই ট্রাম্পের বক্তব্য বারবার প্রচার করে ওদেরকে দেখায় যে দেখো ওরা আমাদের সম্পর্কে কি ভাবে। এবং হিলারি যেটা বলার চেষ্টা করছে, ট্রাম্প যদি হয় তাহলে সারা পৃথিবীতে, শুধু আমেরিকায় না, এই টেরোরিজম, তারপর রিলিজিয়াস এক্সট্রিমিজম বহুগুণে বৃদ্ধি পাবে, পৃথিবী একটা অশান্তিময় জায়গা হয়ে যাবে। এবং এই যে হান্টিংটনের যেই এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, যে ওয়েস্ট ভার্সেস ওয়েস্ট, এবং এই ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে সেটা বাস্তবায়িত হতে পারে। এবং যেটা একটা অশনি সংকেত যে পশ্চিমের সাথে যে পূর্বের সারা পৃথিবীর বিশেষত মুসলিম দেশগুলোর সংঘাত, এবং যেটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। আর এই যে এখন আমার যেটা মনে হয় যে এখন কিন্তু রিপাবলিকানদের আরও অনেকে কিন্তু ট্রাম্প থেকে সরে যাবে। ওই যে ওখানে একটা ব্যবহার করা, একটা টার্ম ব্যবহার, কোটেইল, প্রেসিডেন্টের কোটেইল। প্রেসিডেন্ট এই যেই 4 বছর পরে পরে প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেখানে প্রেসিডেন্ট যদি জনপ্রিয় হয়, যে দল থেকে প্রেসিডেন্ট হয়, সেই দলের সেই সিনেটের সদস্যরা, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্যরা বেশি হয়। এবং যে এখন হাউসে, কংগ্রেসে এবং সিনেটে দুই জায়গায় কিন্তু রিপাবলিকানদের মেজরিটি আছে। 6টা সিট হারাইলে কিন্তু তারা এই যে ডেমোক্রেটের মেজরিটি হয়ে যেতে পারে। এবং এই অজনপ্রিয়তার কারণে, ট্রাম্পের অজনপ্রিয়তার কারণে রিপাবলিকানরা 6টা সিট হারাইতে পারে, যার ফলে শুধু ওই যে আমরাই নই, আমেরিকানরা অনেকেই, এমনকি রিপাবলিকানরাও অনেকে শঙ্কিত। ধন্যবাদ। আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি কি কিছু? আমি একটা যে বলতে চাচ্ছিলাম, এই ডিবেট একটা খুব অসাধারণ বিষয় ছিল, সেটা হলো ফ্যাক্ট চেকার। দুই নেতা যে ডিবেট করেছে, কে সত্যি কথা বলেছে কে মিথ্যা কথা বলেছে, ওখানে ইন্ডিপেন্ডেন্ট অবজারভারের সাথে সাথে জানিয়ে দিয়েছে অনেকগুলো ব্যাপার। এখন সময় নাই। আমার কাছে মনে হয় যে আমাদের যে নেতা নেত্রীরা যে অজস্র মিথ্যা কথা বলেন, ভিত্তিহীন কথা বলেন, একজন একজন সম্পর্কে অভিযোগ করেন, এগুলি যদি আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার একটা সাংবাদিক মহলে গড়ে উঠতো, আমাদেরও খুব একটা এনলাইটেড ডিবেট হতে পারে। ধন্যবাদ, হবে হয়তো কখনো। ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার, জনাব আসিম নজরুল। আমরা শেষ করার আগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এনটিভির সঙ্গে একসময় একটি অনুষ্ঠানে, কি কথা তাহার সাথে একটি অনুষ্ঠানে তিনি আলাপ করেছিলেন দীর্ঘ বিষয় নিয়ে, তার জীবন, তার লেখালেখি নিয়ে। তার কিছু অংশ একটু শুনবো শেষ করার আগে অনুষ্ঠানটি। সাংস্কৃতিক চর্চা তো আমি সেই অর্থে আমি দেখি না। এখন যে অর্থে একটা পরিবারে সংস্কৃতি নিয়ে বা একটা পরিমণ্ডল রচিত হয়, তা নয়। আমার বাবার কাছে যেমন মাত্রই 2টো সাহিত্যের বই ছিল। একটা হচ্ছে নজিবুর রহমানের আনোয়ারা, আরেকটি হচ্ছে কবি কায়কোবাদের অমিয় ধারা। এই 2টি বইয়ের বাইরে আর কোনো বই ছিল না। আর পাশের বাড়িতে থাকতেন আমার বড় বাবা, তাঁর ছিল বিষাদ সিন্ধু। তো এই 3টে বইয়ের ভেতর দিয়েই যদি কোনো সাংস্কৃতিক পরিমণ্ডল, সাহিত্যিক পরিমণ্ডল রচিত হয়েছিল। তবে না,
আমি বইয়ের দিকে ভীষণ আমার একটা আকর্ষণ ছিল। আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, গভীর শ্রদ্ধা আবারও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি এবং প্রয়াত রাজনীতিক ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহের প্রতি আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।